ইরফান মাইরাকে নিয়ে বাড়িতে গিয়েছে। সবার সাথে দেখা করে খাবার খেয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। কিছুক্ষণ আগেই এসে পৌঁছেছে। ইরফানের সাথে শুদ্ধ আর ফাইজ এসেছে। ফাইজ ইরফানের কাঁধে হাত রেখে বলে, সব ঠিক হয়ে যাবে, টেনশন নিস না। ইরফান ছোট করে বলে, হ্যাঁ। ফাইজ মাইরার দিকে চেয়ে মৃদু হেসে বলে, অল দ্য বেস্ট মাইরা, সুস্থ হয়ে ফিরে এসো, আমরা অপেক্ষা করব। মাইরা মৃদু হেসে মাথা নাড়ে। এরপর ফাইজ ইরফানের থেকে বিদায় নিয়ে তার কাজে যায়। শুদ্ধ কোথা থেকে একটা পানের বোতল এনে ইরফানের দিকে বাড়িয়ে দেয়। এরপর মাইরার দিকে তাকিয়ে হেসে নাটকীয় ভঙ্গিতে বলে, ওহে আমার মেলায় হারিয়ে যাওয়া বোন, অবশ্যই সুস্থ হয়ে ফিরবে, বুঝেছ? শুদ্ধর কথা বলার ধরনে মাইরা হেসে ফেলল। মাথা নেড়ে বলে, দোয়া করবেন ভাইয়া। শুদ্ধ অসহায় মুখ করে বলে, আস্তাগফিরুল্লাহ, এটা তুমি কি বললে মাইরা? মাইরা একটু ভয় পেল। সে আবার কি বলল? ভুলভাল কিছু বলে ফেলল নাকি? আমতা আমতা করে বলে, কি বললাম ভাইয়া? শুধু ইরফানের দিকে চেয়ে মিটি মিটি হেসে বলে, ভাই তোর বুক কি বেশি চলছে? বিশ্বাস কর, তোর সারা বডি জ্বললেও আমি মাইরার জন্য দোয়া করব। ইরফান বিরক্ত চোখে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ হাসল। এরপর মাইরার দিকে তাকিয়ে হেসে বলে, মাইরা, কোনো কানাডিয়ান ছেলেকে ভালো লাগলে সাথে সাথে আমাকে একটা খবর দিবে, বুঝেছ? অফারটা আর আমি তোমার বড় ভাই বলে কথা, আমার একটা দায়িত্ব আছে না? মাইরা এবার মনে মনে হেসে মাথা নেড়ে বলে, সত্যি ভাইয়া? কানাডিয়ান ছেলেদের সামনে থেকে দেখা আমার স্বপ্ন। হাউ কিউট। ইরফান রেগে চিল্লিয়ে বলে, শাট আপ। শুদ্ধ হাসছে। মাইরা চাকি দিয়ে ওঠে। ইরফান মাইরার দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল, রাগাচ্ছ কেন আমায়? মাইরা ছোট ছোট চোখ করে বলে, আপনি রাখছেন কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় খেতে না চাইলে মুখ বন্ধ রাখো। মাইরা মুখ ফোলায়। এই লোকের এই কথাই জীবনে যাবে না। মাইরা সামনের দিকে তাকালে চোখে পড়ল শুদ্ধর পিছন দিক থেকে সামান্য বাম দিকে নাসিমকে তার দিকে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখে মাইরা বিব্রত বোধ করে। লোকটাকে তার অকারণে ভালো লাগে না। এমন নয় যে নাসিম বখাটে, তবে ডিস্টার্ব করে। কিন্তু নাসিমের দৃষ্টি মাইরার কাছে ভীষণ অস্বস্তিকর। মাইরা ডান দিকে ইরফানের দিকে ছিটিয়ে দাঁড়ায়। সে মাইরাকে নাসিম দেখতে না পায়। নাসিম বোধহয় বুঝল মাইরার মনোভাব, মৃদু হাসল তা দেখে। ইরফান শুদ্ধর দিকে চেয়ে রেয়ে বলে, ইন ফিউচার বাটফাল্লার আশেপাশে নাসিমকে দেখলে আই শিওর ওর অবস্থা সাহেলের মতো করব আমি। শুদ্ধ থতমত খেয়ে তাকায়। দ্রুত পিছে ফিরে তাকালে দেখলো নাসিম এখনও মাইরার দিকে তাকিয়ে আছে। মাইরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শুদ্ধ কিছু বলার আগেই ইরফান মাইরা সহ উল্টো করে ঘুরে মাইরার হাত শক্ত করে ধরে এয়ারপোর্টের এন্ট্রি গেটের ভেতর প্রবেশ করে। মাইরা ইরফানের দিকে তাকায় একটু পরপর। সাহেল নামটা পরিচিত লাগলো তার কাছে, কিন্তু মনে করতে পারল না ইরফান সেই লোকের সাথে কি করেছে। তার আশেপাশে থাকলে এই লোকের সাথেও তাই করবে বলো? মাইরার হিসাব মেলাতে গিয়েও একটুর জন্য মেলে না, কারণ সে সাহেলকে চিনতেই পারছে না। শুধু দীর্ঘশ্বাস ফেলল। উল্টো ঘুরে এগিয়ে গিয়ে নাসিমের সামনে দাঁড়ায়। নাসিমের দৃষ্টি মাইরার আর ইরফানের গমন পথে। শুধু নাসিমের মাথাটা তার দু হাতে নিজের দিকে ঘুরিয়ে বলে, মাইরা চলে গিয়েছে। নাসিম থতমত খেয়ে তাকায়। মেকি রাগ দেখিয়ে বলে, সামনে থেকে সর, ডিস্টার্ব করিস না। কথাটা বলে নাসিম বাইক স্টার্ট দেয়। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, এটা আমার বাইক শোনা, তোরা এখন আমার সাথে সাথে আমার বাইকটাও দিকে এমন কুনজর দিচ্ছিস কেন বুঝলাম না। আমি কিউট, আমার জিনিসও কিউট হবে, স্বাভাবিক। কিন্তু তোরা আমার দিকে কুনজর দিতে দিতে দেখছি আমি সত্যকে অসত্য করেই ছাড়বি। নাসিম বিরক্তি কণ্ঠে বলে, তোর মুখ ব্যথা করে না? শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, না তো, তোর কান ব্যথা করে? নাসিম কিছুই বলল না। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, মাইরা হয়তো সুস্থ হয়ে যাবে বুঝলি, কিন্তু তোর নিজেকে সুস্থ করা উচিত। ইরফানের মন মেজাজ ভালো নেই বলে ঝামেলা করেনি, নয়তো আজ ওর হাতে মার খেতি। নাসিমের মুখ মলিন হয়। অসহায় কণ্ঠে বলে, আমি তো শুধু দেখি বারবি ডলকে, চাইনি তো। শুধু সিরিয়াসনেস রেখে বলে, আমি একটা জিনিস ভাবলাম, তুই আর অন্তরা দুটোই শেখাখোর। এরপর নাসিমের দিকে জহুরি চোখে চেয়ে বলে, তুই কি অন্তরাকে বোনের নজরে দেখিস? নাসিম রেগে বলে, জীবনেও না। শুদ্ধ হেসে বলে, তাহলে তোদের বিয়ে দিয়ে দেই, আর 5 জন স্বামী স্ত্রীর গলা ধরে পীড়িত করে, তোরা না হয় গলা ধরে শোক পালন করবি। হাউ কিউট, ইউনিক কাপল। নাসিম শুদ্ধর বাম হাঁটু বরাবর জোরে সোরে একটা লাথি বসায়।
শুদ্ধ একটু পিছিয়ে গিয়ে চেঁচিয়ে ওঠে। বেচারা কথার তালে বুঝতেই পারেনি নাসিম রেগে বলে, পারলে ওকে খুন করবো আমি, সাথে তোকেও। কথাটা বলে বাইক স্টার্ট দিয়ে চলে যায়। শুধু চেঁচিয়ে ওঠে, এই বেয়াদব, আমার বাইক দিয়ে যা। শালাদের রাগ উঠলে শুধু আমার বাইক নিয়ে টানাটানি করে কেন বুঝলাম না। ইস, এই লাথির বদলা যদি না নিয়েছি রে। আমার নাম শুদ্ধ না, আমার নাম পাল্টে আমি নিজেই অশুদ্ধ রাখবো, বেয়াদব পোলা। কানাডায় ফিরে ইরফান মাইরাকে নিয়ে ডক্টরের কাছে গিয়েছিল। প্রায় 3 ঘন্টার মতো সময় নিয়ে মাইরাকে বেশ ভালোভাবে চেক আপ করে জানিয়েছে টিউমার মোটামুটি অনেকটা বড় হয়ে গিয়েছে, তবে ক্যান্সার ট্রান্সফার হয়নি এখনও। ক্যান্সারে যাওয়ার সম্ভাবনা খুবই নিকটে। তিনি 1 মাসের ওষুধ দিয়েছেন, এতে যদি কাজ হয় তাহলে অপারেশন করাতে হবে না। এরপর আবারও 6 মাস কোর্সের ওষুধ দেবেন, আর যদি এই 1 মাসে কোনো উন্নতি না হয় তবে অপারেশন করাতে হবে। কথাগুলো ভেবে ইরফান দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে গায়ে এলিয়ে চোখ বুজল। মাইলে ডক্টরের কাছ থেকে ফিরে ঘুমিয়েছে। মেয়েটি আরও কেঁদেছিল নিঃশব্দে। ইরফানের নিজেকে ভীষণ অসহায় লাগে। তার বাটপার্লারের এই রোগ কেন হলো? আরও কত কত রোগ আছে যেগুলো নিরাময় অ্যাটলিস্ট এত কঠিন নয়। সব রেখে আল্লাহ কেন এটা তার বাটপার্লারের মাঝে দিয়ে দিল? ইরফানের চোখ দুটো জ্বালা করছে। মায়ের কণ্ঠ পেয়ে ইরফান দ্রুত চোখ মেলে তাকায়। মায়ের ঘুম ঘুম চোখে বেডের উপর বসে ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান দ্রুত উঠে গিয়ে মায়ের সামনে বসল। মায়েরা তার ঘুমু ঘুমু চোখ কষলে বলে, আপনার চোখ লাল কেন? ইরফান মায়ের কথা এড়িয়ে গিয়ে বলে, কি খাবে? মায়েরা ইরফানের দিকে তাকিয়ে রইল। মায়ের খারাপ লাগে, লোকটা তার জন্য কত চিন্তা করে। মায়েরা মৃদুস্বরে বলে, আমি ঠিক হয়ে যাব শিশলা। ইরফান মায়ের চুলগুলো কানে গুঁজে দিয়ে মৃদু হেসে বলে, আই নো, তোমার কিচ্ছু হবে না। মায়েরা মাথা নিচু করে বলে, আমার এখানে ভালো লাগছে না। ইরফান মায়ের গালে হাত দিয়ে বলে, বিড়াল এনেছি। মায়েরা তড়াক করে ইরফানের দিকে তাকায়। বিদেশি বিড়ালগুলো এত কিউট হয়। মায়েরা এর আগে সামনে থেকে কখনো দেখেনি। এখানে এসে রাস্তায় অনেকের কাছে মায়েরা এটা দেখে ইরফানের কাছে আবদার করেছিল। ইরফান তাকে ধমক দিয়ে চুপ করিয়ে দিয়েছিল। মায়েরাও গাল ফুলিয়েছিল। ইরফানের সাথে আর কথা বলেনি। বাড়ি এসে ঘুমিয়ে গিয়েছিল। এখন বিড়াল এনেছে শুনে তার চোখ দুটো চকচক করে ওঠে। উৎফুল্ল কণ্ঠে বলে, সত্যি এনেছেন? ইরফান ছোট করে বলে, হুম। মাইরা বেড থেকে নেমে ঘর থেকে বেরোতে গিয়েও পিছু ফিরে দুহাত ইরফানের গালে দিয়ে হেসে বলে, শিশলা, আপনি কত ভালো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথাটা বলে মাইরা দৌড় লাগায় ঘরের বাইরে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, স্টুপিড, ধীরে যাও, পড়ে যাবে। মাইরা শুনল তো। দেখতে দেখতে 15 দিন কেটে যায়। শুদ্ধ কানাডা এসেছে ভার্সিটির কাজে। মূলত ইরফানের সাথে দেখা করাই মেন উদ্দেশ্য ছিল। সাথে ভার্সিটির কাজও পড়ে গিয়েছে। ইরফান বেডের সাথে হেলান দিয়ে চোখ বুজে বসে। বুকে দুহাত আড়াআড়িভাবে গুজে রাখা, কপালের চিন্তায় ভাঁজ, ডান পায়ের উপর বাম পা উঠিয়ে রাখা। শুদ্ধ ডিভানে বসে ইরফানের দিকে চেয়ে বলে, আহাদের বাবা লাস্টে মাইরের কথা কি বলেছে? শুদ্ধর কথায় ইরফান চোখ মেলে তাকায়। চোখ দুটো হালকা লাল। শুদ্ধর একটু খারাপ লাগলো। ইরফান দীর্ঘশ্বাস ফেলে বলে, 10% রিকভার করেছে। ইরফানের কণ্ঠে প্রাণ নেই। শুদ্ধ মৃদু হেসে বলে, এটাই কি কম? একটু ধৈর্য ধর, আরও 15 দিন বাকি আছে। ইরফান গাড় বাঁকিয়ে খুলে রাখা দরজা বারবার সোফার দিকে তাকায়, যেখানে মাইরা বিড়ালটিকে কোলে নিয়ে কী কথা বলছে। থেকে থেকে খিলখিল করে হেসে উঠছে। ইরফান ঢোক গিলে হাস্যোজ্জ্বল মাইরার পানে চেয়ে আক্ষেপে সুরে বলে, দ্যাটস নট এনাফ। এভাবে চললেও অপারেশন করাতে হবে, আর অপারেশন করালে। ইরফান থেমে যায়, কণ্ঠ কাঁপছে। শুদ্ধ অসহায় দৃষ্টিতে তাকিয়ে থাকে ইরফানের পানে, নিজেকে সামলায়। এরপর মৃদু হেসে বলে, মাইরের মাঝে অসাধারণ এক প্রতিভা আছে বুঝলি। ও সবসময় হাসতে পারে, মন থেকে হাসে মেয়েটা, আর এটা ওর রিকভারের মেন মেডিসিন বুঝলি। ইরফান মাইরের পানেই চেয়ে। শুদ্ধর কথা শুনে ইরফান নিজেও সূক্ষ্ম হাসল। মাইরার কোল থেকে বিড়ালটি নেমে যায়। মাইরা সোফা থেকে নেমে তার পাশে থাকা ল্যাপটপটি একটি টেবিলের উপর রেখে দেয়। একটু আগে মাইরা তার শ্বশুর শাশুড়ি ইনায়া সবার সাথে ভিডিও কলে কথা বলেছে। তার মা আর ভাইয়ের সাথে কলে কথা হয়েছে, তবে দেখতে পায়নি। মাইরার একটু মন খারাপ হয়। ইরফান বলেছে আর 15 দিন পর তাকে বাংলাদেশে নিয়ে যাবে। এই ভেবে মাইরার মন ভালো হয়। তবে মাইরার কাছে বাড়িটা বেশ লাগে। পুরো 5টি রুম, ওয়াশরুমগুলোই একটা রুমের সমান। বেলকনিগুলোও কি বিশাল। মাইরার তো ইচ্ছে করে এই বাড়ি তুলে বাংলাদেশে নিয়ে যেতে। বিড়ালটিকে ইরফানের ঘরের দিকে যেতে দেখে মাইরাও পিছু পিছু আসে। বিড়ালটি শুদ্ধর পায়ের কাছে গিয়ে লেজ নাড়ায়। শুদ্ধ খেয়াল করেনি পায়ের কাছে সুড়সুড়ি লাগায়। শুধু নিচু হয়ে বিড়াল দেখে চিংড়ি মাছের মতো লাফ দিয়ে ডিভানের উপর পা তুলে বসে।
ডান দিকে ফিরে দুটো হাঁচি দেয়। মাইরা বিড়ে শুদ্ধর কাণ্ড দেখে পেট চেপে হাসছে। শুদ্ধ নাক ডলে কাঁদো কাঁদো মুখ করে বলে, ইন্না লিল্লাহ, আমার শত্রুকে কে বাড়িতে ঢুকালো? এই ইরফান, এটাকে বের কর। কথাটা বলে আবারও হাঁচি দেয়। মাইরা এগিয়ে এসে বিড়ালটিকে কোলে নিয়ে শুদ্ধর দিকে তাকিয়ে বলে, কি বলছেন ভাইয়া? ও আমার বাচ্চা লিও, ওকে বের করে দিতে বলছেন কেন? শুদ্ধ নাক ডলে অদ্ভুতভাবে মাইরার দিকে তাকায়। এরপর মাইরার কোলে বিড়ালটির দিকে তাকায়, আবার দৃষ্টি ঘুরিয়ে ইরফানের দিকে তাকায়। আরও একবার হাঁচি দিয়ে নাক ডলে বলে, কিরে ইরফান, তোর ডিএনএতে যে প্রবলেম তা তো জানতাম না। কি বাচ্চা পয়দা করলি রে? এ তো যে সে বাচ্চা নয়, একেবারে পশমওয়ালা বিড়াল। বলছি তুই এত ফাস্ট, 15 দিনে বাচ্চা জন্ম দিলি? কি পাওয়ারফুল ডিএনএ রে তোর! কথাটা বলে আরও দুবার হাঁচি দিল শুদ্ধ। এই বিড়ালে তার এত অ্যালার্জি, এর সাথে এ বাড়ি থাকবে কি করে? শুদ্ধর কথায় মাইরে ভেবাচাকা খেয়ে চেয়ে আছে শুদ্ধর দিকে। ইরফান বিরক্ত চোখে চেয়ে আছে, মাইরা বোকা চোখে চেয়ে আছে। আপনার কথা বুঝিনি ভাইয়া। শুদ্ধর চোখ নাক লাল হয়ে গিয়েছে। সে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে মিটিমিটি হেসে বলে, ইরফান তোমাকে হাতে কলমে বোঝাবে। শুদ্ধ বেরিয়ে যেতেই মাইরা ইরফানের দিকে তাকালে দেখল ইরফান কটমট দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। দৃঢ়কণ্ঠে বলে, আমি বিড়ালের বাবা? মাইরা ঠোঁট উল্টে বলে, না তো। কেন, লিউ কি আপনাকে বাবা বলে ডেকেছিল নাকি? ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে হাত বাড়িয়ে মাইরাকে ডাকে, কাম। মাইরা বিড়ালটিকে নিয়েই ইরফানের পাশে গিয়ে বসল। ইরফান বিরক্ত হয় মাইরার কোলে বিড়ালটিকে দেখে। সারাদিন এর সাথে চিপকে থাকে তার বউটা। মাঝে মাঝে ইরফানের ইচ্ছে করে একে আছাড় মেরে নাড়ি ভুড়ি বের করে দিতে, কিন্তু মাইরার জন্য সে ইচ্ছাকে মেরে ফেলতে হয়। ইরফান বিড়ালটির মাথার কাছে চিমটি দিয়ে ধরে উঁচু করে বিড়ালটিকে মেঝেতে নামিয়ে দেয়। মাইরা চেঁচিয়ে রেখে বলে, আর ওকে এভাবে ধরছেন কেন? আপনি আসলেই পাষাণ। একটা বিড়ালের প্রতি আপনার সামান্যতম মায়া নেই। ইরফান তার কাজ শেষ করে মাইরাকে তার কোলে বসিয়ে নেয়। মাইরা ঘাড় নিচু করে দেখতে চায় বিড়ালটি কোন দিকে গেল। ইরফান দুহাতে মাইরার দুগাল চেপে নিজের দিকে ফেরায়। মাইরা কিছু বলার আগে ইরফান মাইরার চোখের দিকে তাকিয়ে বলে, বিড়ালের বাবা হওয়ার কোনো ইন্টারেস্ট আমার নেই, অ্যান্ড তোমাকেও বিড়ালের মা বানানোর ইন্টারেস্ট নেই, ওকে? একটু থেমে ঠান্ডা গলায় বলে, তুমি আমার বেবির মা হবে, আন্ডারস্ট্যান্ড? ইরফানের কথায় মাইরার কেমন অদ্ভুত অনুভূতি হলো। কথার তালে হঠাৎই বলে ফেলে, কবে? কথাটা বলে মাইরা থতমত খেয়ে যায়। ভীষণ লজ্জা পায় মেয়েটা। ইরফানের দৃষ্টি থেকে বাঁচতে দ্রুত চোখ নামিয়ে নেয়। ইরফানের কোল থেকে নামতে চাইলে ইরফান হাতের বাঁধন আরও শক্ত করে। মাইরার মুখ পানে চেয়ে ঠোঁট কামড়ে হাসে। মাইরাকে নিজের দিকে আরেকটু টেনে নিয়ে শীতল কণ্ঠে বলে, তুমি কবে আমার বেবির মা হতে চাইছো বাটফ্লাওয়ার? মাইরা চোখ খিচে নেয়। ইস, বেফাস কথা বলে বলে শুধু ফেঁসে যায়। একটু পর চোখ মেলে ইরফানের দিকে তাকালে দেখলো ইরফানের ঠোঁটের কোণে বাঁকা হাসি। মাইরা এলোমেলো দৃষ্টি ফেলে আমতা আমতা করে বলতে নেয়, শিস, বাকিটুকু আর বের করতে পারে না। ইরফান মাইরার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। মাইরা চোখ বুঝে পিছন দিকে হেলে পড়তে নেয়। ইরফান দুহাতে আগলে নেয় অনুভূতির জোয়ারে ভাসতে থাকা তার বাটফ্লাওয়ারকে। দেখতে দেখতে আরও 5 দিন পেরিয়ে গিয়েছে। শুদ্ধ কানাডাতেই আছে। ভার্জিটের জন্য তার মোটামুটি কাজের চাপ আছে। ঘড়ির কাঁটায় জানান দেয় রাত 12টা। শুদ্ধ ছাদে দাঁড়িয়ে আছে। ফারাহকে বেশ কয়েকবার কল করে, কল রিসিভ হয় না। ফারাহার ভার্সিটি এখন, না ধরাই স্বাভাবিক। শুদ্ধ তবুও বিরক্ত হলো। পুরো 5 দিন দেখেনি তার পাখিটাকে। কি জ্বালা! বিয়ে করেও বিরহ তার। এই 5 দিনে মাইরার আগের চেয়েও অনেকটা উন্নতি হয়েছে। শুধু স্বস্তি পায়। ইরফানটা বাংলাদেশে গেলে সে আগে বিয়ে করবে। এসব দূরত্ব আর নেওয়া যায় না। হঠাৎই পেছন থেকে কেমন যেন জড়ানো কণ্ঠ পায়। শুধু পুরুকুসকে পিছু ফিরে তাকায়। হালকা আলোয় ইরফানকে স্পষ্টই দেখল। ভাবনার মাঝে ইরফান এলোমেলো পায়ে এগিয়ে আসে শুদ্ধর দিকে। আঙুল উঁচিয়ে বলে, আমার বউ কোথায়? শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায় ইরফানের দিকে। এদিকে গিয়ে বলে, মাইরা তো ঘুমিয়েছে, তুইও তো বললি ঘন্টাখানেক আগে। ইরফান কিভাবে দাঁড়াতে পারছে না, চোখ খুললে আবার বোঝে। শুধু বুড়ুকুসকে বলে, তুই কি অসুস্থ নাকি? ইরফান এলোমেলো কণ্ঠে বলে, আমার অনেক কষ্ট। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায় ইরফানের দিকে। এর হয়েছে কি? ভাবনার মাঝে ইরফান এলোমেলো পায়ে এসে হঠাৎই শুদ্ধকে জড়িয়ে ধরে। শুদ্ধ তবদা খেয়ে চেয়ে আছে। এই ইহজীবনে ইরফান এমন করছে বলে তো মনে পড়ে না। ইরফানের কাঁধে হাত রেখে চিন্তিত কণ্ঠে বলে, এই ইরফান, ঠিক আছিস?
ইরফান শুদ্ধকে ছেড়ে দাঁড়িয়ে ভাঙা গলায় বলে, নো নো, আমি ঠিক নেই। ইউ নো, বাটফালোয়ার শুধু আমাকে হার্ট করে। শি ইজ এ সেলফিশ গার্ল। ইরফান এলোমেলো পায়ে ছাদের কিনারে গিয়ে প্রাচীর উপর উঠে বসতে চায়। শুদ্ধ দ্রুত পায়ে গিয়ে ইরফানের ধরে বলে, আরে কি করছিস? যেভাবে ডুলছিস পড়বি তো। ইরফান পিছু ফিরে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধর গায়ে হেলে গিয়ে বলে, তাহলে তুই আমাকে কোলে নে। শুদ্ধ তবদা খেয়ে বলে, অ্যাঁ? ইরফান বিরক্ত হয়ে আবারও ডুলতে ডুলতে ছাদের মেঝেতে বসে। পিছনে রেলিংয়ের সাথে হেলান দেয়। ডান পা মেলে রেখে বা পা ভাঁজ করে। বা পায়ের উপর বা হাত রাখে। শুদ্ধ এতক্ষণে বুঝছে সে এক মাতালের সাথে আছে। কিন্তু একে এসব ছাইপাশ খাইয়েছে কে? ইরফান তো এসব খাওয়ার ধান্দায় নয়। উল্টো এসবের নাম কেউ নিলে ইরফান ঠাস করে লাগিয়ে দেয়। সে নিজে এসব খেয়ে এসেছে। শুদ্ধের বিশ্বাস হলো না। এসব ভাবনা রেখে ইরফানের দিকে এগিয়ে গিয়ে ডাকে, ইরফান। ইরফান মৃদু সুরে বলে, আমার সুস্থ বাটফালোয়ারকে আমার কাছে এনে দিবি ব্রো? ইউ নো, ওকে ছাড়া আমার নিঃশ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। ইরফানের কথায় শুদ্ধ হাঁটু গেড়ে বসল। ইরফান মাথায় এদিক ওদিক নাড়িয়ে অসহায় কণ্ঠে বলে, ওকে ছাড়া 2 ইয়ার্স থেকেছি, তখনও কষ্ট হতো। আর এখন ভীষণ কষ্ট হয়। ও কবে সুস্থ হবে? তখন ভাবতাম ওকে একদিন পেয়ে যাব। আর এখন ভাবতে হয় ওকে কি হারিয়ে ফেলবো। এটা ভাবলে আমার শ্বাসকষ্ট হয়। আমার তো শ্বাসকষ্ট নেই, রাইট? তবু এটা কোথা থেকে আসে? শুধু ইরফানের পাশ বরাবর একটু সামনে বসলো। চুপচাপ ইরফানের দিকে তাকিয়ে রইল। ইরফান রেলিংয়ের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখ বুঝে রেখেই আবারও বলে, আমি কি অনেক বেশি নিকৃষ্ট হাজব্যান্ড? বাটফেলোয়ার আমার থেকে মুক্তি পেতে চেয়েছিল কেন? আমি ওকে থাপ্পড় মেরেছি বলে এত বড় শাস্তি দিল আমায়? ও আমার কাছে এসে কেন অভিযোগ করলো না? প্রতিটা থাপ্পড়ের বিনিময়ে ও আমায় 1000টা লাথি দিত। ও চাইলে আমি আমার এই হাত দুটো কেটে ফেলতাম। কিন্তু আমাকে কোনো সুযোগ না দিয়ে আমায় তো এত বাজেভাবে হার্ট করলো। কেন করলো আমার? শুধু অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে আছে। মাইরা ঘুম থেকে উঠে ইরফানকে না পেয়ে ছাদের দিকে উঠে এসেছিল। ইরফানকে ছাদের মেঝেতে বসে বলা প্রতিটা কথা শুনল ছাদের এক কোনায় দাঁড়িয়ে। কখন যে চোখ দিয়ে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে তা টের পেল না। ছাদের কোনায় দাঁড়িয়ে ভেজা চোখে ইরফানের দিকে তাকিয়ে রইল। তার শিশলাকে সে কত কষ্ট দিয়েছে। মাইরার মনে পড়ল, ইরফান যখন তাকে থাপ্পড় দিত তখন মাইরার ভীষণ খারাপ লাগতো। লোকটা তাকে নিজের ইচ্ছে বিয়ে করেনি, তাই একটু একটু মারছে। মাইরাও মার খেয়ে ভুলে যেত, এখনও ভুলে গিয়েছে। কিন্তু লোকটা ভাবছে সে ইরফানকে শাস্তি দিতে এমন করেছে। সে তো জানতই না তার শিশুরা তাকে ভালোবাসে। জানলে কি কখনো এমন করতো? ইরফান একটু থেমে ডান হাত বুকের বাঁ পাশে রেখে আবারও অস্ফুট স্বরে বলে, এই তো এখানে ব্যথা হয় গো। ও আমার এখানে কেন এত ব্যথা দিল? ও তো বাটফালোয়ার। বাটফালোয়ার মানে তো ফুল। ফুলদের মন নরম হয় না। আমি তো পাষাণ, কিন্তু আমার বাটফালোয়ারটা নরম ফুল। তবে কেন আমার পাষাণদের মতো আমার হার্টে এত আঘাত করলো? ইরফানের কণ্ঠে অসহায়ত্ব, কণ্ঠ ভাঙা। ছাদের অপর পাশে লাইট জ্বালানো। সেই আলোর কিছু অংশ ইরফানের মুখের উপর এসে পড়ায় ইরফানকে স্পষ্ট দেখা গেল। ইরফানের গাল ভেজা, বন্ধ চোখের পাতা বেয়ে জল গড়িয়েছে। শুধু অবাক হলো না। ইরফানকে তার কাছে আপাতত একটা বাচ্চা লাগলো, যারা অপকটে তাদের মনের কথা যার তার সামনে উগড়ে দেয়। মাইরে ইরফানের পানে চেয়ে নীরবে অশ্রু বিসর্জন দেয়। অসহায় চোখে ইরফানের দিকে চেয়ে থাকে। তার শিশালাকে সে অনেক কষ্ট দিয়েছে। মাইরের নিজের উপর ভীষণ রাগ হয়। কান্নামাখা চোখে চেয়ে বিড়বিড় করে, সরি শিশালা। একটু পর ইরফান চোখ মেলে তাকায় শুদ্ধর দিকে, এগিয়ে গিয়ে ঝাপসা চোখে চেয়ে বলে, তুই কি? শুদ্ধ ইরফানের কথা হেসে ফেলল। হাসি আটকে বলে, আমি তোর ভাই, ভুলে গেলি? ইরফান চোখ দুটো টেনে তুলে ভালোভাবে দেখার চেষ্টা করে বলে, ও হ্যাঁ, তুই শুদ্ধ বদর, রাইট? শুদ্ধর মুখটা পেঁচার মতো হয়ে যায়। বেয়াদব, তাকে ইনসাল্ট করছে। ইরফান বাচ্চাদের মতো করে বলে, বাটফালোয়ার আমাকে কষ্ট দিয়েছে জানিস ব্রো? শুদ্ধর মায়া হলো। ইরফানের চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। শুদ্ধ এবার বেশ অবাক হয়। এমন ইরফানকে সেই জীবনে দেখেনি। ছোটবেলা থেকেই দেখে এসেছে ইরফান ভীষণ কঠোর মনের সেই ছেলে তার সামনে বসে বসে বাচ্চাদের মতো চোখের পানি ফেলছে। ইরফান একটু পরপর শার্টের হাতা দিয়ে চোখ মোছে। শুদ্ধর দিকে চেয়ে অসহায় কণ্ঠে বলে, বাটফ্লাওয়ার সেলফিশের মতো মরে যেতে চাইল। আমার কথা ভাবলো না একবারও। ও না থাকলে আমার হার্টে ব্যথা করবে। ও এটা একবারও ভাবলো না। এটা কি ঠিক করেছে বল? বাটফ্লাওয়ার ছাড়া শিশালা বাঁচবে না। বাটফ্লাওয়ার এটা বোঝে না কেন? ইরফান কথাগুলো বলে শুদ্ধর দিকে চেয়ে আছে ঝাপসা চোখে, যেন শুদ্ধর কাছে উত্তর আছে। আর ইরফান অধীর আগ্রহে উত্তরের অপেক্ষা করছে।
ইরফানের কথাগুলো শুনে মাইরা দু হাতে মুখ লুকিয়ে নিঃশব্দে কাঁদে। তার শিষ্যলা তাকে ছাড়া বাঁচবে না। সে সত্যিই স্বার্থপর। সে কেন বোঝেনি তার শিষ্যলাকে? তার শিষ্যলা তার কত যত্ন করত, আর সে সেসব যত্নকে ভুলভাল নাম দিত। শুধু চোখ ছোট ছোট করে বলে, শিষ্যলাকে? ইরফান চোখ বুঝে ডান দিকে ঘাড় কাত করে মৃদু হেসে বলে, আমি বাটফলোয়ারের শিষ্যলা, তুই জানিস না। ইটস ভেরি ব্যাড। বাটফলোয়ার ভালোবেসে কি সুন্দর করে শিষ্যলা ডাকে। ও খুব ভালো। শুধু চোখ ছোট ছোট করে বলে, একটু আগেই তো বললি তোর বাট। ইরফান রেগে দুর্বল শরীরে ডান হাতে শুদ্ধর বুকে ধাক্কা দেয়। আঙুল উঁচিয়ে বলে, একদম এই নাম উচ্চারণ করবি না। শিষ্যরা ছাড়া আর কেউ বাটফলোয়ারের নাম মুখে নিলে ওর মুখ একদম ভেঙে দেব। আন্ডারস্ট্যান্ড? শুদ্ধ হেসে ফেলে ইরফানের কথায় হাততালি দিয়ে বলে, ওয়াও, কি ভালোবাসা। তা না হয় তোর ওর নিকনেম বললাম না, কিন্তু তুই নিজেই তো মাইরাকে সেলফিশ গার্ল বললি, আবার ভালোও বললি। আসলে কোনটা? ইরফান আবারও মুখটা অসহায় করে ফেলে। শুদ্ধর দিকে হেলে গিয়ে শুদ্ধর কাঁধে কপাল ঠেকায়। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকায়। ইরফান ওভাবেই ভাঙা গলায় বলে, শি ইজ এ ম্যাজিক্যাল গার্ল। ও যখন শিশলা বলে ডাকে তখন আমার হার্ট একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আর ও যে আমার থেকে দূরে যেতে চেয়েছিল, আমাকে একা ফেলে যেতে চেয়েছিল, এটা ভাবলে আমার হার্টে আগুন ধরে যায়। সো শি ইজ এ গুড গার্ল অ্যান্ড সেলফিশ গার্ল, বাট হোয়াই ইজ শি সো সেলফিশ? শুধুর কাঁধের কাছে ভেজা লাগে, বুঝলে ইরফানের চোখের পানি তার সার বেঁধেছে। তার খারাপ লাগলো। ইরফানের পিঠে হাত দিয়ে বলে, বাচ্চা মেয়ে, বুঝতে পারিনি, এসব ভুলে যা। ইরফান ডুলতে ডুলতে শুদ্ধর কাঁধ থেকে উঠে সোজা হয়ে বসে জড়ানো কণ্ঠে বলে, নো, শি ইজ নট এ লিটল গার্ল। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর থেকে তো ছোট, এসব ভুলে যা ভাই। ইরফান আবার শার্টের হাতা দিয়ে চোখ মুছে বলে, আই ক্যান্ট, বাট হলো সুস্থ হবে ব্রো। ইরফান শুদ্ধ ইরফানের টলমলে চোখের দিকে তাকালো। এই ছেলের চোখে এত পানি। এই অ্যালকোহল না খেলে তো শুদ্ধ জীবনে জানতেই পারতো না। শুদ্ধ মৃদু হেসে বলে, মাইরা তো অনেকটা সুস্থ হয়ে গিয়েছে। বাংলাদেশের ডক্টররা যেভাবে উপস্থাপনা করেছিল, মাইরার ব্যাপার মোটেও তেমন না। এখানে এসে তো বুঝেছিস নাকি? আর 5 জনের থেকে হয়তো ওর টিউমার কিছুটা বড় হয়েছে। সেখানে ওর 6 মাসের জায়গায় 1 বছর লাগবে। বাট সুস্থ তো হবে, রিল্যাক্স থাক। ইরফান অসহায় কণ্ঠে বলে, আই ক্যান্ট। শুধু বুড়ো কুসকে বলে, কিছুই পারিস না। মাইরা জানায়নি বলে সেই কষ্টে দেবদাস হচ্ছিস। ওর অসুস্থতায় কঙ্কাল হচ্ছিস, তো পারিসটা কি? ইরফান চোখ বুজে আবার মেলে। এরপর হেসে বলে, ইউনো, আমি বাটফলোয়ারকে অনেক ভালোবাসতে পারি। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। হায় হায়, কত অসম্ভব কথা ইরফানের মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে। দ্রুত তার ফোনের ভিডিও অন করে ইরফানের সামনে ধরে। এ স্বাভাবিক থাকলে জীবনে এর মুখ দিয়ে এসব বের হবে না, তাই এই কাজ। শুদ্ধ হেসে বলে, আবার বলতে শোনা, তুই কি পারিস? ইরফান আবারও বলে, আমি আমার বাটফলোয়ারকে অনেক ভালোবাসতে পারি। আন্ডারস্ট্যান্ড? শুদ্ধ হাসলো। বাহ, এবার একে আরও সুন্দর উপায় জ্বালানো যাবে। ইরফানের কথা শুনে মাইরার আরও কান্না পায়। তার শিশুলা তাকে এত ভালোবাসে কিভাবে? ইরফান রেলিংয়ের সাথে হেলান দিয়ে চোখ বুঝে নেয়। এরপর মলিন গলায় বলে, আমি আমার বাটফলোয়ারের জন্য ভালোবেসে যত্ন করে 30 জোড়া জুতো কিনেছিলাম। প্রতিটা জুতো পায়ে আমি আমার বাটফলোয়ারকে কল্পনা করেছিলাম। সবগুলো পরিয়ে আমি আমার বাটফলোয়ারকে দেখব ভেবেছিলাম, কিন্তু ও সব সময় আমার ভালোবাসা অন্যদের দিয়ে দেয়। আমার ভালোবাসা শুধু আমার বাটফলোয়ারের কাছে থাকবে, কিন্তু ও রাখে না আমার ভালোবাসার কাছে। কেন এমন করে ও? অন্যদের দিতে ইচ্ছে হয়েছিল, তবে আমায় একবার বলতো, আমি ওর পছন্দের সবাইকে আরও 10 গুণ করে কিনে দিতাম। কিন্তু ও কেন আমার ভালোবাসা অন্যদের দিয়ে দেবে? শুধু বুড়ো কুঁচকে তাকায়। এসব তো সে জানে না, তবে এখন জানলো। ইরফানের কাছ তো স্বাভাবিক লাগলো, কিন্তু মাইরা আবার সেসব কাকে দিয়ে দিয়েছে? শুধু কাছে ব্যাপারটা ভালো লাগলো না। কিছু একটা ভেবে বলে, এজন্য সেদিন মাইরাকে মেরেছিলি নাকি? ইরফান বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলে, আমার রাগ হয়ে গেলে কী যেন হয়ে যায়। আমি না চাইতে ওকে আঘাত করি, বাট আমি চাই আমার বাটফলোয়ার গায়ে একটা টোকা না লাগুক। আমার ভীষণ অসহায় লাগে নিজেকে। আমি আমার বাটফলোয়ারকে নিজেই আঘাত করি।